আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর ফাতেমা, নেফ্রোলজিস্ট, বার্ডেন হসপিটাল, রেগুলার চেম্বার করছি ল্যাবিট কলাবাগান ব্রাঞ্চে। আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা আমার পেশেন্ট এবং আমার ট্রেনি ডক্টর যারা যারা কাজ করছেন, ট্রেনিং করছেন, তাদের জন্য পেশেন্ট ম্যানেজমেন্টে খুবই হেল্প করবে আশা করি। সো যারা শুনবেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে সবাই উপকার হবে আশা করি। আজকে কথা বলবো ডায়ালাইসিস যে পেশেন্টদের হয় তাদের ডায়ালাইসিস রিলেটেড অনেক ধরনের কমপ্লিকেশন হয়। এটা ডায়ালাইসিসের সময়ও হয়ে থাকে, আবার ডায়ালাইসিস যখন হয় তখন না হলেও যাদের ডায়ালাইসিস হয় তাদের হয়ে থাকে। বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, তার ফিস্টুলা রিলেটেড হতে পারে, তার আদার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে, অনেক কিছু। তো অনেক কমপ্লিকেশনই আছে ডায়ালাইসিস পেশেন্টদের। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রাডায়ালাইটিক হাইপারটেনশন বা ডায়ালাইসিসের সময় ব্লাড প্রেশার কমে যাওয়া। সেটা কী কারণে হতে পারে, সেটার উপসর্গ কী কী, সেটা বলতে কী বোঝায়, এবং সেটা হলে কীভাবে পেশেন্টকে রেস্কিউ করা যায় ফর মাই জুনিয়র ডক্টরস, এবং কী কী কারণ আমরা চিন্তা করতে পারি এবং পেশেন্টকে কী উপদেশ দিতে পারি, বা পেশেন্ট আপনারা কী উপদেশ মেনে চললে আশা করি আপনাদের কিছুটা উপকার হবে। এখন তাহলে প্রথমে বলি যে হোয়াট ইজ ইন্ট্রাডায়ালাইটিক হাইপারটেনশন বা হাইপারটেনশন কী। একজন মানুষের যার ব্লাড প্রেশার 120 বা 80 থাকে, তার যদি ব্লাড প্রেশার 90/60 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়, তার যদি ব্লাড প্রেশার উপরেরটা 30 মিলিমিটার অফ মার্কারি বা তার চাইতে নিচে নেমে যায়, বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, নিচের ব্লাড প্রেশারটা 80 থেকে 60 অথবা তার নিচে চলে যায়, সেইটাকে আমরা হাইপারটেনশন বলে থাকি। ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন হচ্ছে ডায়ালাইসিস শুরু হওয়ার আগে ব্লাড প্রেশারের থেকে ডায়ালাইসিস শুরু হওয়ার পর তার উপরের বা সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 20 মিলিমিটার অফ মার্কারি বা তার চেয়ে বেশি কমে যায়, অথবা মেইন আর্টেরিয়াল প্রেশার যদি তার মোর দেন 10 মিলিমিটার অফ মার্কারি ড্রপ করে, সেটা হচ্ছে ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন। এখন ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন মানে ডায়ালিসিসের সময় পেশেন্টের ব্লাড প্রেশার ফল করলে পেশেন্টের কী কী উপসর্গ হতে পারে। পেশেন্টের নৌশিয়া, ভমিটিং, একটু বমি বমি ভাব অথবা বমি হতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেটে একটু ডিসকমফোর্ট হতে পারে, তার চেস্ট পেইন হতে পারে, চেস্ট ডিসকমফোর্ট হতে পারে, একটু রেস্টলেস লাগতে পারে, তার বুক ধড়ফড় করতে পারে, যেটাকে আমরা অ্যারিথমিয়া বলে থাকি। ইভেন পেশেন্টের খিঁচুনিও হতে পারে, অথবা সিনকোপাল অ্যাটাক, বা পেশেন্ট অনেক সময় দেখা যায় যে বসে ডায়ালাইসিস নিলে বা শোয়া থেকে উঠে বসলো তখন হয়তো জ্ঞান হারায় ফেলতে পারে, অল্প সময়ের জন্য ব্লাড প্রেশার ড্রপ করে, সিনকোপাল অ্যাটাক হতে পারে। এছাড়া আরও অনেক কমপ্লিকেশন হতে পারে, লাইক তার একটু এপিফিস্টুলা দিয়ে যাদের ডায়ালিসিস হয় তাদের ব্লাড প্রেশার ফল করলে যেটা হয় যে ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে ফিস্টুলাতে রক্ত জমাট বেঁধে ফিস্টুলাটা থ্রম্বোসিস হতে পারে, পেশেন্টের হার্ট অ্যাটাক হতে পারে, এবং লং টার্মে এরকম যদি ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন সবসময় পেশেন্টের থাকে, সেক্ষেত্রে তার মানে ব্রেইনে সেরিব্রাল ইসকেমিয়া হয়ে ডিমেনশিয়া বা হার্টের উপর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই ধরনের অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এখন আসি যে তাহলে কি কি কারণে এই ব্লাড প্রেশারটা ড্রপ করতে পারে। অনেকগুলো কারণ আছে, যেমন পেশেন্টের যদি পেশেন্ট ডায়ালাইসিস ইন বিটুইন তার দুইটা ডায়ালাইসিসের মধ্যে সে যদি বেশি ধরেন লবণ ইনটেকটা বেশি করলো অথবা পানি বেশি খেয়ে নিল, মানে ইন্টারডায়ালাইটিক ওয়েট গেইনটা তার বেশি হলো। ওয়েট গেইন বেশি হলে কি হবে, আমরা পানি যেটা বের করা হয় ডায়ালাইসিসে আলট্রাফিল্ট্রেশন বলি আমরা, সেই আলট্রাফিল্ট্রেশন পানি বেশি বের করতে হবে, আলট্রাফিল্ট্রেশন রেটটা বেশি সেট করা হবে। যখনই বেশি দ্রুত পানিটা বের হবে, আলট্রাফিল্ট্রেশন রেট যখন বেশি সেট করা হবে, তখন কিন্তু দ্রুত ব্লাড প্রেশার ফল করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জিনিসটা ট্রেনি ডক্টরস বা জুনিয়র ডক্টরসের জন্য আমি এক্সপ্লেন করতে চাই। আমাদের শরীরে ফ্লুইড বা ব্লাড ফ্লুইড থাকে তিনটা কম্পার্টমেন্টে। ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে থাকে সেলের ভিতরে, এবং ইন্টারস্টিশিয়াল কম্পার্টমেন্টে থাকে, এবং ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে ব্লাড স্ট্রিম যেটা। তো ডায়ালাইসিসের সময় যেটা হয় যে ব্লাড স্ট্রিম ইন্ট্রাভাস্কুলার যে ফ্লুইডটা মেইন ব্লাড স্ট্রিমের, সেই ফ্লুইডটাই কিন্তু রিমুভ করা হয় আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে। এবং
আলট্রাফিল্ট্রেশন যখন রিমুভ করা হয়, আলট্রাফিল্ট্রেশন রেটের সাথে কিন্তু ভাস্কুলার রিফিলিং, মানে পেশেন্টের বডি থেকে পানি বের হচ্ছে এবং ভাস্কুলার বেডে কিন্তু আবার পানি তার ইন্ট্রাসেলুলার এবং ইন্টারস্টিশিয়াল কম্পার্টমেন্ট থেকে এসে রিফিল হচ্ছে। এখন আলট্রাফিল্ট্রেশন রেট যে পরিমাণে হচ্ছে, রিফিল যদি সেই পরিমাণে হতে না পারে, অবশ্যই রিফিল স্লোলি হবে। সেই ক্ষেত্রে পেশেন্ট অবশ্যই ফ্লুইড ডিপ্রাইভড হয়ে পেশেন্ট হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে আলট্রাফিল্ট্রেশন সেট করার সময় পেশেন্টের ভলিউম স্টেটাসটা বুঝে নেওয়া, বা আলট্রাফিল্ট্রেশন পেশেন্ট ইন্টারডাইলেটিভ ওয়েট গেইন বেশি করলেও বেশি আলট্রাফিল্ট্রেশন চট করে সেট না করা, স্লোলি রিমুভ করা অথবা ওভার টাইমটা একটু বাড়ায় দিয়ে আলট্রাফিল্ট্রেশন রিমুভ করা, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি একটা জিনিস এখানে একটু এড করি, যেটা আগে বলা হয়নি, সেটা হচ্ছে যে এই ব্লাড প্রেশার যেটা ফল করে সেটা সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এপিসোডিক এবং একটা হচ্ছে ক্রনিক। এপিসোডিক যেটা হয়ে থাকে, মানে হঠাৎ করে সবসময় হয় না, তার যে কোনো একটা ডায়ালিসিস সেশনে বা মাঝে মধ্যে দেখা যায় যে যখন ডায়ালিসিস শেষ হতে যাচ্ছে, অ্যাবাউট 70 to 80% টাইম শেষ, ওই সময়টাতে গিয়ে পেশেন্ট ব্লাড প্রেশার ফল করে। সেটা ওই আলট্রাফিল্ট্রেশন বেশি হয়ে যাওয়ার পরে তার যদি ভাস্কুলার রিফিলিংটা ঠিক মতো না হয়, সেটা কারণে হতে পারে আলট্রাফিল্ট্রেশন রেটের সাথে তার রিফিল। আর একটা হচ্ছে ক্রনিক হাইপোটেনশন, যেটা হচ্ছে তার ক্রনিক্যালি পেশেন্টের সবসময় প্রতিটা ডায়ালিসিসেই সে এই হাইপোটেনশন ডেভেলপ করবে, খুব বেশি না হয়তো বা, কিন্তু তার ব্লাড প্রেশার ড্রপ করবে। এবং এই ধরনের পেশেন্টদের সাধারণত এটা হয়ে থাকে তাদের লং টার্ম ডায়ালিসিস পেশেন্ট যারা, তাদের হয়তো বা ব্লাড ভেসেল, নার্ভস অথবা কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসটা উইথ টাইম ডেটোরেট করতে থাকে। তো সেটার জন্য তারা ক্রনিক্যালি হাইপোটেনসিভ থাকে এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডায়ালিসিসটা এই ক্রনিক হাইপোটেনসিভ স্টেটেই ডায়ালিসিসটা চালিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আমরা আলট্রাফিল্ট্রেশন রেট কম দিয়ে অথবা সময় বাড়িয়ে দিয়ে অথবা স্লো ডায়ালিসিস দিয়ে আমরা সেটা করে থাকি। আমি ছিলাম যে কী কী কারণ হতে পারে, যেখানে আলট্রাফিল্ট্রেশন র্যাপিড ওয়াটার রিমুভাল একটা কজ আমি বলেছি। এছাড়া ওই ইন্টারডায়ালেটিক ওয়েট গেইন একটা বলেছি, ওইটা দুইটা ইন্টার রিলেটেড। ওয়েট গেইন বেশি হলে পানি বেশি বের করতে হবে। এছাড়া যদি অ্যানিমিয়া, মানে হিমোগ্লোবিন যদি কম থাকে, পেশেন্টের ব্লাড কম থাকে, পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তার যদি হার্টের কন্ডিশন ভালো না থাকে, তার শরীরে অ্যালবুমিন যদি কম থাকে, অ্যালবুমিন কম থাকার কারণ আমরা বলেছি আগেও, আমি আমার একটা ডিসকাশনে বলেছি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হোক বা যে কোনো ধরনের নেফ্রোপ্যাথিতে পেশেন্টের ইউরিনে প্রোটিন লস হয়, অ্যালবুমিন লস হয়, সেটার জন্য তার শরীরে প্রোটিন কম থাকে। সেক্ষেত্রে সে যদি নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো না হয়, যতটুকু প্রোটিন একটা ডায়ালিসিস পেশেন্টের খাওয়া দরকার ততটুকু যদি সে না খায়, সেক্ষেত্রে তো তার অ্যালবুমিন শরীরে কম থাকতে পারে। নিউট্রিশনাল স্ট্যাটাস পোর থাকার কারণে তার ইন্টারডায়ালেটিক হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। এছাড়া প্রসিডিউর রিলেটেড কিছু কমপ্লিকেশনের জন্য হয়, যেটা ডায়ালিটিক ডিপার্টমেন্টে কাজ করা ডক্টরদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা মনে রাখতে হয় সবসময়। প্রসিডিউর রিলেটেড যেমন ডায়ালিসিস টেম্পারেচারটা যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে ডায়ালিসিস টেম্পারেচারটা একটা কমিয়ে দেওয়া যেতে পারে। ডায়ালাইসিসে যে আমাদের ক্যালসিয়াম থাকে, লো ডায়ালাইসিস ক্যালসিয়াম, লো ডায়ালাইসিস সোডিয়ামের জন্য ইন্টারডায়ালেটিক হাইপোটেনশন পেশেন্ট ডেভেলপ করতে পারে। এছাড়া পেশেন্ট যদি খুব ডিহাইড্রেটেড থাকে, সেই ক্ষেত্রে পেশেন্ট ইন্টারডায়ালেটিক হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। সো ডিহাইড্রেটেড পেশেন্টদের আলট্রাফিল্ট্রেশন আমরা বেশি দিব না। আবার আলট্রাফিল্ট্রেশন না দিলে পেশেন্টের ওয়েস্ট প্রোডাক্ট রিমুভাল হবে না। সেক্ষেত্রে ডিউরিং ডায়ালিসিস তাদেরকে একটু ফ্লুইড ইনিশিয়ালি প্রথম থেকে একটু ফ্লুইড দিয়ে শুরু করা যেতে পারে আলট্রাফিল্ট্রেশনটা সাফিসিয়েন্ট করার জন্য। এছাড়া এয়ার অ্যাম্বোলিজম হতে পারে, যেটা হচ্ছে মেশিনের মধ্যে অনেক সময় বাতাস ঢুকে যায়, এটা একটা কারণ। এটা হতে পারে ডায়ালাইজার রিয়েকশন হতে পারে। ডায়ালাইজার রিয়েকশন আবার দু ধরনের আছে, তো টাইপ এ এবং টাইপ বি, এত কিছুতে যাচ্ছি না। কিন্তু ডায়ালাইজার রিয়েকশনে যেটা হয়, এটা সাধারণত শেষের দিকে হয় না, সেটা সাধারণত ডায়ালাইসিস শুরু করার পর, যারা ফার্স্ট ডায়ালাইসিস শুরু করতেছে, ডায়ালাইজারের ফার্স্ট এক্সপোজার হচ্ছে অথবা মডেলিটিস অফ ডায়ালাইজার চেঞ্জ হয়, তাদের ক্ষেত্রে ডায়ালাইজার রিয়েকশন হতে পারে। ডায়ালাইজার রিয়েকশন সাধারণত প্রথম 1 ঘন্টার মধ্যে, যদি আসলে টাইমটাও খুব ইম্পর্টেন্ট যে পেশেন্ট কখন ইন্টারডায়ালেটিক হাইপোটেনশন ডেভেলপ করতেছে। ডায়ালাইজার রিয়েকশনের জন্য হাইপোটেনশন ডেভেলপ করলে সেটা সাধারণত ডায়ালাইসিস শুরু হওয়ার 15 থেকে 30 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যেই পেশেন্ট হাইপোটেনশন ডেভেলপ করবে। এবং সেই ক্ষেত্রে তার যদি আদার এইটা হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যানাফাইলেকটিক রিয়েকশনও একটা হতে পারে, একটা আবার একটু লেস মানে কমপ্লিকেটেড ভ্যারাইটি সেটাও হতে পারে। তো সেটা অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে।
পরবর্তীতে ডায়ালাইজার চেঞ্জ করা যেতে পারে। আর যদি হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয় সেক্ষেত্রে তো ইমিডিয়েট সেটা ম্যানেজমেন্ট ডক্টর করবে। এত কিছু পেশেন্টের জন্য ডিটেল এখন বলে পেশেন্ট বুঝবেও না, সো এই দিকে ম্যানেজমেন্ট ডায়ালাইজার রিঅ্যাকশনে যাচ্ছি না। এছাড়া পেশেন্টের জন্য যেটা মনে রাখা দরকার যে ডায়ালাইসিস দিতে সে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ বা ব্লাড প্রেশার মেডিকেশন আমরা নিতে মানা করি। ব্লাড প্রেশার মেডিকেশন ডায়ালাইসিস সেশনের আগের বেলা যদি সে নিয়ে থাকে, এটা একটা কারণ হতে পারে ডায়ালাইসিসে ব্লাড প্রেশার ফল করা। অনেকে খাবার খায় ডায়ালাইসিসে, মনে করে যে হ্যাঁ বাসায় তো খেতে পারি না, ডায়ালাইসিসে আসলাম এখন তো আমার ডায়ালাইসিস হচ্ছেই, খাই ইচ্ছা। ব্যাপারটা সেরকম না। ডায়ালাইসিসের সময় খেলে আবার অনেকে মনে করে যে ব্লাড প্রেশার বা ফল করবে না। সুগারের ক্ষেত্রে এটা হেল্প করতে পারে, বাট ব্লাড প্রেশার কিন্তু ডায়ালাইসিসের সময় খেলে আমাদের খাবারটা হজম করার জন্য আমাদের সার্কুলেশনের ব্লাডগুলো কিন্তু আমাদের এন্টারাল সিস্টেমে বেশি চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার এই কারণে ফল করতে পারে। সো বেশি খাওয়া দাওয়া করা ইমিডিয়েটলি বিফোর ডায়ালাইসিস, ভরপেট খাওয়া বা ডায়ালাইসিসের সময় বেশি খাওয়া দাওয়া করাটা আমরা ডিসকারেজ করে থাকি। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি, তাদের নার্ভটা দুর্বল থাকে, সেটার জন্য হতে পারে। এছাড়াও প্রসিডিউর রিলেটেড আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা ডায়ালাইসিস ইউনিট, সেটার ব্যাপারে সবসময় আমরা একটু থাকি এবং আমরা চেকও করে থাকি। এটা হচ্ছে আরও মেশিন বা রিভার্স অসমোসিস মেশিন, যেটা ডায়ালাইসিস ফ্লুইডটাকে আমাদের ডেলিভারি দিয়ে থাকে। সেই আরও মেশিনে অনেক সময় যে ফ্লুইডের মধ্যে এন্ডোটক্সিন বা ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের জন্য হতে পারে। আর একটা জিনিস জাস্ট নলেজের জন্য বলছি, যেটা হচ্ছে যে অ্যাসিটেট ডায়ালাইসিস, আমরা ডায়ালাইসিস দুই ধরনের ডায়ালাইসিস ইউজ করে থাকি, অ্যাসিটেট এবং বাইকার্বনেট ডায়ালাইসিস। অ্যাসিটেট ডায়ালাইসিস ইউজ করলে অনেক সময় ব্লাড প্রেশারটা ফল করতে পারে। তো এখন গেল যে কী কী কারণে ব্লাড প্রেশার ফল করতে পারে, সেখানের মধ্যে বেশ কিছু কারণ যেটা আমি বলেছি সেটা পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমি এবার পরে সামারাইজ করে দিচ্ছি, যেগুলো পেশেন্টরা মনে রাখলে পেশেন্টের জন্য লাভ হবে। আর কিছু কিছু আমি ডক্টরদের জন্য বলেছি, ইউনিটের যারা কাজ করেন তাদের জন্য হেল্পফুল হবে, যেমন ডায়ালাইসিসটা, এটাও আমি পরে আবার একটু সামারাইজ করব। এখন কথা হচ্ছে যে ব্লাড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে ইন্টারডায়ালিটিক হাইপারটেনশন পেশেন্ট ডেভেলপ করলে কী করা যায়, ইমিডিয়েটলি পেশেন্টকে রেস্কিউ করার জন্য কী করতে হবে। ইমিডিয়েটলি যেটা করতে হবে, পেশেন্টের ব্লাড প্রেশার ফল করলে আলট্রাফিল্ট্রেশন, যেটা পানি বের করার যে প্রসিডিউরটা চলছে, আলট্রাফিল্ট্রেশনটা স্টপ করে দিতে হবে। ওর ব্লাড প্রেশার যদি খুব বেশি ফল করে না থাকে, তাহলে আলট্রাফিল্ট্রেশনটা স্লো করা যেতে পারে। এছাড়াও পেশেন্টের পজিশনটা চেঞ্জ করতে হবে। পেশেন্টের পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিতে হবে, ট্রেনডেলেনবার্গ পজিশন বলা হয়ে থাকে, ট্রেনডেলেনবার্গ পজিশনে পেশেন্টকে নিতে হবে। এবং পেশেন্টকে র্যাপিড বলাস ফ্লুইড দিতে হবে, সেটা আমরা নর্মাল স্যালাইন বা রিভার্স লেক্টেড সলিউশন দিতে পারি। 200 to 250 ml এর মতো র্যাপিড বলাস দিয়ে দিতে হবে, অথবা আমরা ভলিউম এক্সপান্ডার 5% অ্যালবুমিন সলিউশন সেখানে আমরা ইউজ করতে পারি। এছাড়া এই প্রসিডিউরগুলো করে পেশেন্টের পজিশন চেঞ্জ করা, পেশেন্টকে ফ্লুইড বলাস দেওয়া, আলট্রাফিল্ট্রেশনটা স্টপ করে দেওয়া অথবা স্লো করে দেওয়া, এগুলো করার পরে আরও কিছু জিনিস করা যেতে পারে, যেমন ডায়ালাইসিস টেম্পারেচারটা 0.5 to 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমায় দিলে এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারটাকে ধরে রাখতে হেল্প করবে, অথবা ডায়ালাইসিস ক্যালসিয়ামটা বাড়ায় দেওয়া, অথবা সোডিয়াম রিবন্টেলিং করা, এই জিনিসগুলো করা যেতে পারে। আর আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যারা ধরেন ডায়ালিসিসের ডিউরেশনটা বাড়ায় দেয়, যেই পেশেন্টরা সপ্তাহে 2টা করে ডায়ালিসিস নিচ্ছে, তাদের ইন্টারডায়ালিটিক ওয়েট গেইনটা বেশি হচ্ছে, কারণ তাদের 2টা ডায়ালিসিসের মধ্যে সেশনে তাদের দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, পানি বেশি শরীরে আসতেছে, তো পানি বের করা লাগছে বেশি। তো সেক্ষেত্রে তারা থ্রাইস উইকলি ডায়ালাইসিসে গেলে তারা কম ইন্টারডায়ালিটিক হাইপোটেনশন ডেভেলপ করবে। এবং তাছাড়া আমরা আরেকটা জিনিস করতে পারি, যারা হয়তো বা তাদের অ্যাসিস নাই, তারা অনেক দূর থেকে আসে, তারা 2টোই ডায়ালাইসিস নিতে পারবে, 3টা নিতে পারবে না, তাদের জন্য কষ্ট। সেক্ষেত্রে আমরা ডায়ালাইসিস ইউনিটের ডক্টররা তাদের জন্য হেল্পফুল হয়, তাদেরকে সেশনটা যদি সেইভাবে করে আমরা দিতে পারি যে একটা ফ্রি আওয়ারে বা লাস্ট সেশনের দিকে তারা যদি আসতে পারে, তাদের সময়টা যদি একটু বাড়িয়ে স্লো আলট্রাফিল্ট্রেশন করা যায়, বেশি সময় ধরে ডায়ালিসিস দেওয়া যায়, সেটা একটা হতে পারে। আর পেশেন্টের ক্ষেত্রে যেটা আমার অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে যে আপনারা 2টা ডায়ালাইসিসের মধ্যে আপনারা ওয়েট গেইন বেশি করবেন না, লবণ কম খাবেন। লবণ যেহেতু পানি ধরে রাখে, সো লবণ বেশি খেলে ওয়েট গেইন বেশি হবে। পানিটা আমরা যতটুকু বলে থাকি ততটুকুই খাবেন, বেশি পানি খাবেন না। আপনি 2 থেকে 2.5 লিটার ম্যাক্সিমাম ওয়েট গেইন করে নিয়ে আসতে পারেন, আপনি 3 লিটার করলে, তবে 4 লিটার ওয়েট গেইন করে নিয়ে আসবেন না। সেক্ষেত্রে এতটুকু আলট্রাফিল্ট্রেশন দিলে আপনার ব্লাড প্রেশার ফল করে যেতে পারে। এবং আপনারা ডায়ালাইসিসের সময় খাওয়া দাওয়া বেশি ভরপেট খাওয়া, সেটা থেকে বিরত থাকবেন। এবং হচ্ছে যে ডায়ালাইসিস ডেতে অ্যান্টিহাইপারটেনসিভ বা ব্লাড প্রেশার লোয়ারিং মেডিকেশনটা আপনারা ডায়ালাইসিসের আগের
বেলায় নেবেন না, এবং ডায়ালিসিস শেষ হওয়ার পরও সেটা দেখে সেদিন রাতের ব্লাড প্রেশারটা দেখে শুধুমাত্র বেশি থাকলেই সেদিন নেবেন ব্লাড প্রেশার ওষুধটা। আর কিছু জিনিস, দুটো ড্রাগ আছে যেটা ইউজ করা যেতে পারে ইন্টারডায়ালেটিক হাইপারটেনশন বা ডায়ালিসিস সময়কালীন ব্লাড প্রেশার কমানো রোধ করার জন্য। সেটা হচ্ছে ইন্টারভেনাস লিভোকার্নিটিন, একটা ইঞ্জেকশন ইচ সেশন অফ ডায়ালাইসিস, এটা ইউজ করা যেতে পারে, অথবা ট্যাবলেট মিডোড্রিন, এটা দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 30 মিনিট বিফোর ডায়ালাইসিস ইউজ করা যেতে পারে, কিন্তু অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী ইউজ করতে হবে। পেশেন্ট আপনারা নিজেরা কখনো সেটা নিজে থেকে ইউজ করতে যাবেন না। তো এই ছিল যে ইন্টারডায়ালেটিক হাইপোটেনশন বা ডায়ালাইসিসের সময় ব্লাড প্রেশার ফল করা কী, সেটা কী কী কারণে হতে পারে, কত ধরনের হতে পারে, হলে কী উপসর্গ হলে আপনি বুঝতে পারবেন, এবং ডক্টর যারা ম্যানেজ করেন তারা কী কী করতে পারেন। এবং এটাতে আরও অনেক কথা আছে, যে এটা এখানে আমি ম্যানেজমেন্ট পারপাসে শুধুমাত্র যে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা সেটাই বলেছি, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র আলট্রাফিল্ট্রেশন কমে যাওয়া না, সেখানে আরও অনেক কারণ আছে, পেশেন্টের এরিথমিয়া হওয়া, পেশেন্টের এমআই হওয়া, সো এই জিনিসগুলো পাশাপাশি পেশেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি কিন্তু ডক্টরদের এগুলো দেখতে হবে। একটা ইসিজি করে দিতে হবে, একটা ইলেকট্রোলাইট দেখতে হবে, সাথে সাথে স্যাম্পল পাঠিয়ে দিতে হবে, যে ইলেকট্রোলাইট কোনো ইমব্যালেন্স থাকলে সেটা কারেক্ট করতে হবে, ইসিজিতে এমআই থাকলে সেটার ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি করতে হবে, কার্ডিওলজিস্টকে ইনভলভ করতে হবে, পেশেন্টের দরকার হলে সিসিউতে শিফট করতে হবে। ডায়ালাইজার রিয়েকশন আমরা কারণ মনে করলে ডায়ালাইজার চেঞ্জ করতে হবে, অনেক সময় ডায়ালাইজার রিউজ করলে সেই রিয়েকশনটা কমে আসে, সেটা করা যেতে পারে। এরকম আরও অনেক কিছু আছে, সেটা নিয়ে ডিটেল মানে টাইম অফ ডেভেলপমেন্ট অফ ইন্টারডায়ালেটিক হাইপোটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কখন কোন টাইমে হলে আমরা কী কারণ মনে করবো এবং কীভাবে ম্যানেজমেন্ট করবো, সেটা নিয়ে আমি আশা রাখি যে ভবিষ্যতে আরেকটা ভিডিও তৈরি করবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।